আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় 4.25% কিন্তু দর বেড়েছে ডিএসসির প্রধান সূচকের, এবং সেটা যদি আমি সংখ্যার দিক থেকে একটু উল্লেখ করি 200 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক, এবং বেশ কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি 5,600 পয়েন্টের ঘরে এসেছে এই ডিএসসির প্রধান সূচকটি। এবং আমরা যদি টার্নওভার বলি, সেই টার্নওভারে কিন্তু বেশ বড় একটা লেনদেন দেখতে পাচ্ছি আমরা দীর্ঘদিন ধরে। সেটাও যদি আমরা একটু উল্লেখ করি যে প্রায় 1300 কোটি টাকা লেনদেনের হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। শুধুমাত্র কর্পোরেট বন্ড সেক্টরে কিছুটা নেগেটিভ ছিল এবং বাকি সবগুলো সেক্টর কিন্তু পজিটিভ ছিল, এবং লেনদেনের গতিও বেশ ভালো ছিল। এবং সেটা যদি একটু বলি যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংকিং সেক্টরে। এই সেক্টরটিতে মোট লেনদেনের 26.82% লেনদেন হয়েছে টাকার অঙ্কে, যার পরিমাণ 325 কোটি টাকার মতো। ফার্মাসিউটিক্যাল সেক্টরে 13.78% লেনদেন হয়েছে, 167 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই সেক্টরটিতেও। এবং তৃতীয় অবস্থানে থাকা টেক্সটাইল সেক্টরে, এই সেক্টরটির কিন্তু অবস্থান আমরা দেখতে পাচ্ছি 12.36% লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের 150 কোটি টাকা। তো বেশ ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। যেমনটা আমরা বলছিলাম, সেই অনুযায়ী আমরা সূচকের অবস্থানটি একটু জেনে নিব। দিন শেষে সূচকের কি অবস্থান রয়েছে সেটি একটু দেখে নিব। আমরা যেমনটা বলছিলাম যে 3.71% দর বেড়েছে ডিএসসির সূচকের, এবং যেটা আপনারা দেখছেন যে 200 পয়েন্ট বেড়েছে ডিএসসির এই সূচকটি, 5,600 পয়েন্টে অবস্থান করেছে। এবং দিন শেষে যদি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে কটি প্রতিষ্ঠানের দর বেড়েছে সেটাও যদি একটু বলি, যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়েছে, এবং সেটা দেখে নিব। 364টি প্রতিষ্ঠানের প্রায় শেয়ারের দর বেড়েছে। দর হারানোর সংখ্যা খুবই সীমিত দেখা যাচ্ছে, এবং মাত্র 4টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। আপনারা দেখছেন যে 366টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যা দেখা যাচ্ছে 24টি, এবং অপরিবর্তিত রয়েছে 4টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। তো টার্নওভারটা হচ্ছে যেটা বলছিলাম যে 1275 কোটি টাকা, প্রায় 1300 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে, এবং সেটা কিন্তু দীর্ঘদিন পরেই আমরা এই লেনদেনের চিত্র দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে আমাকে যোগ করার জন্য। জি, কেমন দেখতে পাচ্ছেন দীর্ঘদিনের এই যে পুঁজিবাজার এবং দীর্ঘদিন পরে টার্নওভারের যে অবস্থা এবং সূচকের অবস্থা, সবকিছু মিলিয়ে কেমন দেখছেন এই পুঁজিবাজার? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি তো বলবো যে নতুন আশার সঞ্চার হয়েছে। একটা সাকসেসফুল জাতীয় নির্বাচন যে হলো, এবং তার মাধ্যমে খুব একটা পিসফুল ইলেকশনের মাধ্যমে একটা পিসফুল পাওয়ার ট্রানজিশন বা ট্রান্সফার হচ্ছে, এই যে একটা আশা সর্বসাধারণের মধ্যে, এই আশাটার প্রতিফলন কিন্তু পুঁজিবাজারেও প্রতিফলিত হয়েছে। এবং আমরা জানি দীর্ঘদিন ক্যাপিটাল মার্কেটের উপর মানুষের আস্থার অভাব ছিল। তো বিনিয়োগকারীরা মনে করছেন যে নতুন সরকার আসলে বিনিয়োগের পরিবেশ ভালো হবে, ব্যবসা বাণিজ্য আবার স্বগতিতে ইতিবাচক ধারায় ফিরবে। এজন্য অনেকটা বিনিয়োগকারী যারা সাইডলাইনে ছিল, তাদের একটা র্যালি দেখতে পাওয়া যাচ্ছে। সেটা লেনদেনের পরিমাণের মধ্যে যেমন প্রতিফলিত হয়েছে, ইভেন আপনার কিছু কিছু শেয়ারের দাম যেভাবে বাড়ছে, ম্যাক্সিমাম শেয়ারের দাম বাড়ছে, তার মানে বোঝাচ্ছে যে বিনিয়োগকারীরা আবার নতুন একটা আশা নিয়ে বাজারে এন্ট্রি করতে চাচ্ছে। তো এটাকে আমি ইতিবাচক হিসাবে দেখি। এট দ্য সেম টাইম একটু বলে রাখি যে বিনিয়োগকারীদের এখানে গুজবে কান না দিয়ে আপনার নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে শুধুমাত্র ট্রেডারদের কথা না শুনে আপনার কেয়ারফুলি বিনিয়োগ করুক, এটাও আবেদন জানিয়ে রাখি। আদারওয়াইজ কিন্তু আপনার মনে করেন ভবিষ্যতে তারা আবার মার্কেটে পুঁজি হারাক, এটা কিন্তু আমরা চাই না। আরেকটা বিষয় হচ্ছে যে পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে আস্থা সংকট, তারল্য ঘাটতি, নীতিগত অনিশ্চয়তার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে অনেক দিন ধরে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটা ভঙ্গুর বাজারে যারা এই যে নির্বাচিত সরকার, যারা আসছে সরকার, তারা আসলে কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারে এই ভঙ্গুর বাজারের? দেখুন, আমি সবচেয়ে বড় যে ব্যাপারটা বলবো যে দেখুন, একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো থাকতো যে বিনিয়োগকারীদের বাজারে আকৃষ্ট করা। সেই আকৃষ্টটা কিন্তু বিনিয়োগকারীরা
অলরেডি অটোমেটিক্যালি হয়েছে। নতুন সরকারের কোনো ইনভলভমেন্ট ছাড়াই নতুন সরকার একটা ইতিবাচক ধারায় পুঁজি বাজারটা গভর্ন করবে, এটা চিন্তা করে বিনিয়োগকারীরা কিন্তু নিজ দায়িত্বে বাজারে আস্থা নিয়ে ফিরে আছে। জি। এখন নতুন সরকারের জন্য যেটা প্রয়োজন হবে, যে বাজারে সুশাসন প্রতিষ্ঠার জন্য বর্তমান কমিশন যে আইনের শাসন নিশ্চয়তা বিধানের জন্য যে রকম স্টেপগুলো নিয়েছিল, এই স্টেপগুলো আরবিটারিলি না, এটা যেন খুবই ডিসিপ্লিন ওয়েতে কন্টিনিউ থাকে, যাতে বাজারে আপনার মনে করেন আইনের শাসন বজায় থাকে, এটা এনশিওর করতে হবে। এবং কোনো বিনিয়োগকারীকে এখানে অহেতুক আপনার হয়রানি করা যাবে না, এটা এনশিওর করতে হবে। এবং এট দ্য সেম টাইম এই যে নতুন একটা আশার সঞ্চার হয়েছে, এই এর সুযোগ নিয়ে কোনো আপনার দুষ্কৃতকারী যেন বাজারে ঢুকে আপনার বাজার থেকে পুঁজি নিয়ে সটকে পড়তে না পারে, এজন্য যে একটা মনিটরিং, একটা খুবই ইফেক্টিভ অ্যান্ড ইফিসিয়েন্ট মনিটরিং ব্যবস্থা, সেটার দিকে নজর রাখতে হবে, যাতে বিনিয়োগকারীরা আবার যেন এখানে আপনার মনে করেন লসের সম্মুখীন না হয় বা ক্ষতির সম্মুখীন না হয়, এই জিনিসটা করতে হবে। ইভেন ব্যবসা বাণিজ্যের একটা পজিটিভ ধারা ফিরিয়ে আনতে হবে, যেটা দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে, অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে, এটাকে আবার আপনার মনে করেন ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে হবে, এটাই আমার কাছে মনে হয়। জি, আপনার একটা কথা আমার খুবই ভালো লেগেছে যে আপনি বলছেন যে নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, অর্থাৎ এই বাজারে ফিরিয়ে নিয়ে আসা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন। এবং সেখানে আপনি একটা বিষয় কোট করেছেন, সেটা হচ্ছে যে বিনিয়োগকারীরা কিন্তু সেই জায়গাটা কিন্তু একটু সহজ করে দিয়েছে, বিনিয়োগকারীরা নিজেরাই সেই বাজারে এসে নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবসেই। তো এই কথাটা একটু আমি একমত প্রকাশ করে আমি আরেকটা বিষয়ে যাব, যে আমরা কিন্তু তারই একটা প্রতিফলন কিন্তু এরই মধ্যে বাজারে দেখেছি এবং এই সারাদিন জুড়ে কিন্তু আমরা দেখেছি, সেটা হচ্ছে যে বিএনপি নেতৃত্বাধীন যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর কিন্তু দর বেড়েছে এবং বেশ ভালো একটা পরিমাণ কিন্তু দর বেড়েছে এবং তাদের গতিটাও সেরকম দেখতে পাচ্ছি। এবং জামায়াত নিয়ন্ত্রণাধীন যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু আজকে আমরা একেবারেই দেখতে পাচ্ছি যে টপ লুজার্সে ছিল এবং তাদের অবস্থান খুবই একটু খারাপ দেখতে পাচ্ছি। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটাকে কিন্তু আমি খুব ইতিবাচক ভাবে দেখবো না। কেন দেখবো না? কারণ আপনার মনে করেন যে কোনো শেয়ারে ইনভেস্ট করবে আপনার হচ্ছে ওই পার্টিকুলার কোম্পানির পোটেনশিয়ালিটি দেখে, ওই পার্টিকুলার কোম্পানির শেয়ারের দাম কতটা অবমূল্যায়িত আছে বা অতি মূল্যায়িত আছে সেগুলো দেখে। এখন এই সব কোম্পানির পিছনে রাজনৈতিক বিশ্বাস কি আছে বা রাজনৈতিক নেতারা কি আছে, এটা দেখলে বোধহয় একটা ঠিক হবে না। তার মানে কি বিনিয়োগকারীরা কি এটা চিন্তা করছে যে বিএনপি মালিকানাধীন কোম্পানিগুলো ভবিষ্যতে আপনার হচ্ছে কম্পারেটিভলি তুলনামূলকভাবে একটা ভালো সুবিধা নিয়ে ব্যবসায় ভালো করবে, জামাতের যারা বিশ্বাসী এইসব কোম্পানি ভালো খারাপ করবে না, করতে, হ্যাঁ। তাহলে তো মনে করে আবার একটা অসুস্থ অবস্থা তৈরি হলো। জি। এবং এখানে আমার মনে হয় কিছুটা রিউমার কাজ করছে বা মনস্তাত্ত্বিক একটা আপনার মনে করেন বিষয় কাজ করছে, যে জামাত নিয়ন্ত্রিত কোম্পানিগুলো ভবিষ্যতে ভালো করতে পারবে না। এটা যদি হয়, এটা কিন্তু পুঁজিবাজারের জন্য খুব একটা খারাপ ইতিবাচক মেসেজ সুফল অবশ্যই। হয়ে আসবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে তবে এখানে একটা জিনিস বলি, এমন যদি হয় যে জামাত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো যেগুলো অতি মূল্যায়িত ছিল, এখন যেহেতু আপনার মনে করেন তারা ক্ষমতায় আসছে না, এজন্য মনে করছে যে এই অতি মূল্যায়িত কোম্পানিগুলো আবার ফেয়ার অবস্থায় প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে, এজন্য যদি বিনিয়োগকারীরা চলে আসে, তাহলে কিন্তু এটা বিনিয়োগকারীদের দোষ দেয়া যাবে না। আপনি একটা দুটো সিকিউরিটি আমি হয়তো নাম উল্লেখ করলাম না, ওগুলো কিন্তু দেখা যাবে যে ওদের যে বেসিক যেটা আছে তার চেয়ে কিছুটা হলেও অতি মূল্যায়িত ছিল বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং সেই চিন্তা ভাবনা থেকে যদি বিনিয়োগকারীরা ওখান থেকে এক্সিট নেয়, তাহলে বোধহয় বিনিয়োগকারীদের এখানে দায়ী করা ঠিক হবে না। জি, তাহলে এই যে এই একটু শর্টলি জানতে চাইবো যে আসলে এই যে সিচুয়েশন, এটার জন্য আপনার পক্ষ থেকে মেসেজ কি হওয়া উচিত? আমার পক্ষ থেকে মেসেজ এটাই হওয়া উচিত যে দেখেন, এই বিএনপি তার নির্বাচনী ইশতেহারে বলেছে বা তার যদি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডও আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা সবসময় দেখব
যে আপনার হচ্ছে বিএনপি কিন্তু ব্যবসা বান্ধব সরকার বা অর্থনীতির ইতিবাচক আপনার সংস্কার করেন বা ইতিবাচক আপনার সরকার পরিচালনা করেন। তো কাজী ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য ভালো হবে। কাজী দেখে শুনে আমরা ভালো জায়গায় ইনভেস্ট করি, যেমন মনে করেন চাল চুলোহীন কোম্পানি বা এটার সাথে বিএনপি রিলেটেড আছে এজন্য আমরা ইনভেস্ট করব, এটা বোধহয় ঠিক হবে না। চাল চুলোহীন বা বন্ধ কোম্পানি যেখানে বিএনপি ডিরেক্টরশিপ নিবে এই চিন্তা করে ইনভেস্ট করা উচিত হবে না। আমরা কোম্পানির বেসিক দেখে, কোম্পানির পোটেনশিয়ালিটি দেখে, কোম্পানির এখন বর্তমান অবস্থা দেখে আমরা যেন ইনভেস্ট করি, তাহলে যেমন শেয়ার মার্কেটও ভালো থাকবে এবং ওভারঅল আপনার মনে করেন শেয়ার হোল্ডাররা, পোটেনশিয়াল ইনভেস্টররাও কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পাবে। কাজেই আমরা ওই কে কোন স্টকে এন্ট্রি নিচ্ছে এটা চিন্তা করে যেন আমরা বিনিয়োগ না করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করছি, যেহেতু আপনিও বলছেন যে বিএনপি আসলে পুঁজিবাজার বান্ধব হবে। যখনই যে সরকার এসেছে তখনই আসলে পুঁজিবাজারটা একটু অবহেলিতই ছিল। তো এই যে নতুন নির্বাচিত সরকার যারা আসছে তারা অবশ্যই পুঁজিবাজার বান্ধব হবে, সেই প্রত্যাশা আমরা শেষ করছি আজকে এখানে। আমরা আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এবং জি দর্শককে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। এবার নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।